আপনারা এরই মধ্যে জানতে পেরেছেন তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের মধ্যে বৈঠক শুরু হয়েছে ঠিক 2টায়, মানে বাংলাদেশ সময় 2টো, মানে স্থানীয় সময় লন্ডন সময় হচ্ছে সকাল 9টা। ঠিক 9টা বাজার 8 মিনিট আগে প্রধান উপদেষ্টা যে হোটেলটিতে অবস্থান করছেন সেই হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবেশ করেছেন এবং ঠিক 2টোয়, যেটা আগে থেকে নির্ধারিত ছিল যে সকাল 9টা স্থানীয় সময় এবং বাংলাদেশ সময় দুপুর 2টো, এই সময়টায় বৈঠক শুরু হবে এবং ঠিক সময়ে বৈঠক শুরু হয়েছে। প্রথমে যেটি আপনারা জানিয়েছিলেন, যে আমরা জানিয়ে রেখেছিলাম যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন শুরুতে দুই নেতার মধ্যে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে 1-to-1 বৈঠক হবে। দুজনে বৈঠক করবেন, দুজনে বৈঠক করার পরে সেই বৈঠকে যদি প্রয়োজন মনে করেন তাহলে অন্য কেউ যুক্ত হতে পারেন। আপনারা জানেন এরই মধ্যে এই বৈঠকে অংশগ্রহণ করার জন্য ঢাকা থেকে লন্ডনে পৌঁছেছেন গতকালই বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনিও এই বৈঠকে থাকবেন বলে বিভিন্ন সূত্র থেকে জানানো হয়েছে। সেই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি, আমরা ছবিগুলো দেখুন, তারেক রহমান যখন হোটেলে লবিতে পৌঁছচ্ছেন সেখানে আমরা একটু ছবিগুলো দেখছি। আপনারা দেখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তারেক রহমানকে রিসিভ করছেন ঠিক হোটেলের বাইরে যখন তিনি পৌঁছন, মানে সকাল 9টা স্থানীয় সময়, বাংলাদেশ সময়ে দুপুর 2টার 8 মিনিট আগে পৌঁছেছেন এবং সেখানে খলিলুর এর পরপরই বৈঠকটা শুরু হয়েছে ঠিক 2টোয় বাংলাদেশ সময়। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে বিএনপি নেতাকর্মী, অসংখ্য বিএনপি নেতাকর্মী সকাল থেকে অবস্থান নিয়েছেন। এটি আগেই ঘোষণা ছিল যে আজকের এই বৈঠক ঘিরে স্থানীয়, মানে লন্ডনে যারা বিএনপির সঙ্গে যুক্ত তারা সেখানে থাকবেন এবং সেখানে একটা অবস্থান নেবেন এই বৈঠকটাকে ঘিরে। এবং সেই পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে সকাল থেকে, খুব ভোর থেকেই বিএনপির বিভিন্ন পর্যায়ের, যুক্তরাজ্য শাখা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হোটেলের সামনে এসে অবস্থান নিয়েছেন এবং সেখানে অবস্থান করছেন। এবং সেখানে আমরা কিছুক্ষণ আগে বক্তব্যও দিলাম, বিএনপি যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক জনাব কয়সর তিনিও কথা বলেছেন আমাদের সঙ্গে। তিনিও বৈঠক সম্পর্কে গুরুত্বপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছিলেন। ছবিটা দেখাচ্ছি আমরা। বাইরে থেকে আমরা যতটুকু ছবি পেলাম, কারণ ভিতরে সাংবাদিকদের প্রবেশাধিকার এখনও সংরক্ষিত, সেখানটায় সম্ভবত শফিকুল আলম আগেই জানিয়েছেন 11টা যখন বৈঠক শেষ হবে, মানে আমাদের সময় বেলা 4টা যখন বৈঠক শেষ হবে তারপরে ব্রিফ করবে। ব্রিফিংয়ে হয়তো বিস্তারিত জানা যাবে। আমরা দেখছিলাম তারেক রহমানের পৌঁছানো, সেখানে হোটেল লবিতে প্রবেশ করে এবং এই মুহূর্তে যে ছবিটা দেখলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুজনে শুভেচ্ছা বিনিময় করছেন। শুভেচ্ছা বিনিময় করে, মানে বৈঠকটি ঠিক আগ মুহূর্তে যে ছবিটি মিডিয়া উইং থেকে আমাদেরকে পাঠানো হয়েছিল সেটি আপনাদেরকে মাত্র দেখালাম। আমরা এবার আমাদের স্টুডিওতে একজন অতিথি রয়েছেন, অতিথির সঙ্গে আলোচনা করব। অনেকক্ষণ ধরে তিনি আছেন আমাদের সঙ্গে, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। আপনাকে স্বাগত জানাই। আসলে গোটা জাতি তাকিয়ে আছে তো আজকে বৈঠকের দিকে, আমাদেরও উত্তেজনাটা একটু অন্যরকম। নিশ্চয়ই আপনাদের মধ্যেও সেই আগ্রহটা অন্যরকম। একটু শুরু থেকে যদি শুনি যে এই বৈঠকের প্রতি আমাদের এত আগ্রহটা কেন? ধন্যবাদ আপনাকে। আমরা যেই সময়টা অতিবাহিত করছি বাংলাদেশিরা, একটা ফ্যাসিবাদকে অতিক্রম করে একটা গণতান্ত্রিক পথে যাওয়ার যে ট্রানজিশনাল পিরিয়ড, এখানে 10-11 মাস হয়েছে ডক্টর ইউনূস উনি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন একটা ইমার্জেন্সি পিরিয়ডে। সেই সময় আপনারা দেখেছেন বিএনপি সম্পূর্ণভাবে সমর্থন দিয়েছে এই সরকারকে এবং আজ অবধি বিএনপির কিন্তু বলে আসছে যে আমরা চাই যে এই সরকার সফলতা অর্জন করুক, কারণ এই সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয় তাহলে কিন্তু বাংলাদেশের আরও বেশি একটা বিপদগামী অবস্থানে চলে যাবে। জনাব তারেক রহমান, আপনি দেখবেন উনি কিন্তু, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আজকে যে মিটিংটি অনুষ্ঠিত হচ্ছে এই মিটিংটি গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে। কারণ উনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রিপ্রেজেন্ট করছেন না, আজকে উনি একজন রাষ্ট্রনায়ক
ঐক্যচিত্ত একটা মনোভাব নিয়ে ওখানে গেছেন। উনি বাংলাদেশের মানুষকেও রিপ্রেজেন্ট করছেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। এইটা বোঝাটা বেশি আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূস যেরকম বাংলাদেশ সরকারের একজন প্রধান উপদেষ্টা, উনি কিছু দায়িত্ব পালন করছেন, উনি সুনির্দিষ্ট কিছু দায়িত্ব পালন করার জন্য উনি দায়িত্ব নিয়েছেন। সেই একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু নন, উনি বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন। ওনার প্রত্যেকটা গত 10-11 মানে ইভেন 5 আগস্ট পরবর্তী যদি ওনার বক্তব্যগুলো আপনারা শোনেন, আপনারা দেখবেন যে উনি কিন্তু সরকারকে যেরকম সহযোগিতা করছেন, সমালোচনাটাও ওনার কিন্তু অত্যন্ত সীমিতভাবে উনি সমালোচনা করছেন। এবং আমরা যেটাকে বলি ম্যাচিউরড, হ্যাঁ, এবং অনেক ম্যাচিউরড, এবং যেখানে এক সমালোচনার প্রয়োজন ঠিক অতটুক জায়গাটাই পয়েন্ট আউট করে উনি কিন্তু ধরিয়ে দিচ্ছেন সরকারকে। এবং এইটা উনি চাচ্ছেন এই কারণেই যে উনি চান যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার এখন ইন্টারিম সরকার আছে, সেই সরকার তাদের দায়িত্বগুলো পালন করে একটি স্বচ্ছ একটি ভালো নির্বাচনের দিকে আগাক। যেইটা 17 বছর ধরে আমরা পাই নাই, সেইটা যেন ডক্টর ইউনূসের হাত দিয়ে সকলকে ঐক্যবদ্ধ করে যেন একটি ভালো নির্বাচন আমরা দেখতে পারি, সেটা কিন্তু তারেক রহমান সাহেব যেরকম চায়, বিএনপি যেরকম চায়, সারা বাংলাদেশ চায়। সেই জন্যই আজকে আমরা তো বিএনপির সাথে প্রধান উপদেষ্টার এবং অন্যান্য দলের সাথে অনেকবার মিটিং হয়েছে, কমিশনগুলোর সাথে আমাদের দলের মিটিং হয়েছে, কিন্তু এই মিটিংটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি বিভিন্ন কারণে। প্রথম একটি কারণ হচ্ছে, আমি যে কারণগুলো ব্যাখ্যা শুনবো, আমাদের প্রতিনিধি হোটেলের বাইরে আছেন লন্ডনে, একটু তার কাছ থেকে আপডেটটা নিয়ে আসি। এম এ কাইয়ুম আছেন আমাদের সঙ্গে। এম এ কাইয়ুম, আপনি যদি আমাকে শুনতে পান আমাকে একটু জানাবেন। বৈঠক সম্ভবত শুরু হয়েছে এবং বৈঠকের আগে কেউ কোনো কথা বলেছে, মানে তারেক রহমান তো অবশ্যই কথা বলেননি সম্ভবত। বৈঠকে বাংলাদেশ থেকে যিনি অংশগ্রহণ করার জন্য গেছেন, আমরা যতটুকু জানি আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনিও কি উপস্থিত আছেন কিনা? থ্যাংক ইউ মজুমদার জুয়েল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে লন্ডন সময় 8:52 সেন্ট্রাল লন্ডনের এই জর্জ স্টার হোটেলে মিটিং এ প্রবেশ করেছেন। আমি ইতিমধ্যে আপনাকে ফুটেজ সেন্ড করেছি। উনার সাথে আমি আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে এখানে দেখি নাই, কিন্তু গতকালকে প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টা শফিকুল আলম বলেছেন প্রথমে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের সাথে 1-to-1 মিটিং হবে, এরপরে মিটিং এর পরে হয়তো কেউ দেখা করতে পারেন, কিন্তু মূল মিটিংটি হবে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে। এবং তারেক রহমান 8:52 লন্ডন টাইমে প্রবেশ করেছেন এবং এখন এই মুহূর্তে মিটিং শুরু হয়ে গেছে। বিএনপি নেতা কর্মীরা আউটসাইডে তারা অপেক্ষা করছেন মিটিং এর আউটকাম জানার জন্য। আমার সাথে এখন এখানে উপস্থিত আছেন হবিগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মুকাদ্দেম চৌধুরী নিয়াজ। তার কাছে জানতে চাইবো তারা এই মিটিং থেকে কি প্রত্যাশা করেন, সংক্ষিপ্ত করে বলবেন। আজকে ঢুকলেন, আপনারা কি প্রত্যাশা করেন? ধন্যবাদ। এই বাংলাদেশের এই ক্রান্তিকালের একটি সময়, একটি ট্রানজিশনাল পিরিয়ড আমরা অতিক্রম করছি। এখানে একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, একটি গণতন্ত্রের উন্নয়নের, গণতন্ত্রের পথে যাত্রার একটি যাত্রা শুরু হয়েছে। এবং যেহেতু এখানে একটি ট্রানজিশনাল গভর্নমেন্ট এখানে অ্যাক্টিং আছে এবং অ্যাক্টিং গভর্নমেন্টের যে হেড অফ দি গভর্নমেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে আমরা এই দেশে এসেছেন এবং আমরা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় যে রাজনৈতিক জনগোষ্ঠী, সরকার কি প্রত্যাশা করেন সেই দলের প্রধান তারেক রহমান সাহেব যে বৈঠকে বসেছেন এবং আমরা না শুধু পুরো জাতি সেখানে আশায় বুক বেঁধে আছে যে এই বৈঠকের পর থেকে গণতন্ত্রের উন্নয়নের যে পথ এবং গণতন্ত্রের উত্তরণের যে যাত্রা সেটি নতুন করে শুরু হবে। লন্ডন মহানগর বিএনপি সভাপতি তাজুল ইসলাম সংক্ষিপ্ত বলেন আপনারা কি এই মিটিং থেকে কি প্রত্যাশা? আমাদের আজকে প্রত্যাশায় পুরো জাতি আজকে এই মিটিং এর দিকে চেয়ে আছে। আমরা যে প্রত্যাশা করছিলাম দীর্ঘ 16 বছর যে নির্বাচন হয়নি, তার 16 বছর এই নির্বাচনের যে অবাধ সুষ্ঠু নির্বাচনের যে প্রক্রিয়া, আজকের এই সভা থেকে একটি সুন্দর সমাধান আসবে, যে সমাধানের মাধ্যমে জাতি যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে সেই নির্বাচনের পথ এবং গণতন্ত্রের পথ পুরোপুরিভাবে পরিষ্কার হবে এবং এটাই আমরা প্রত্যাশা। এই জন্য আজকে বাংলাদেশ জুয়েল, আপনি শুনলেন দুইজন সিনিয়র নেতার বক্তব্য, তারা সকলেই প্রত্যাশা করছেন ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকে বাংলাদেশে তারা দাবি করছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এই বিষয়ে একটি সুরা হবে।
জি, আপনাকে অনেক ধন্যবাদ। থাকবেন অবশ্যই, সময় সময় আপনার কাছে যাব, আপনার কাছ থেকে তথ্য নেব। অনেক ধন্যবাদ এম এ কাইয়ুম। শামা ওবায়দ যেটি বলছিলেন যে আপনার কাছে ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কী কারণে, এটার পাশাপাশি আমি একটু বলে রাখি যে সেটা কি যেহেতু বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাচ্ছিল, শুরু থেকে চাচ্ছিল, এপ্রিলে একটা নির্বাচনের রূপরেখা ঘোষণা করা হয়েছে, সে কারণেই গুরুত্বপূর্ণ কিনা, এক ধরনের টেনশন তৈরি হয়েছে কিনা, বিএনপি এটাকে মেনে নেয়নি কিন্তু। না, বিএনপি তো প্রথমেই বলে আসছে যে ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন সম্ভব। প্রয়োজনীয় সংস্কার করে জুলাই যেই প্রোক্লেমেশন দেওয়ার কথা ওটা দিয়েও কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন সম্ভব, সেটা আমরা প্রথম থেকেই বলে আসি, না হলে বিপদ আরও ঘনীভূত হবে। এই মিটিংটি, প্রথম কথা, এই মিটিংটি যে অনুষ্ঠিত হচ্ছে 1-to-1 মিটিং, এটা ইটসেলফ একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, আলোচনা যেটাই হোক, যেভাবে হোক, এবং আমরা অত্যন্ত ইতিবাচক, আপনারা শুনলেন বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে যারা লন্ডনে আছে এবং সবাই যারা বাংলাদেশে আছে, সবারই কিন্তু একই চাওয়া যে এই মিটিংটা থেকে একটা পজিটিভ কিছু বের হয়ে আসবে। যেমন মহাসচিব যেরকম বলেছেন, একটা টার্নিং পয়েন্ট হতে পারে এই মিটিংটা। আমি মনে করি, দেখেন, দুজনই এই 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা, জিয়া পরিবার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান যেভাবে শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছিলেন, প্রফেসর ইউনূসও কিন্তু একইভাবে শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছিলেন। ওনার বিরুদ্ধেও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, যেভাবে সারা দেশের মানুষের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা কমন গ্রাউন্ড আছে দুজনের ভিতরে, সেটা একটা, সেজন্য একটা হ্যাঁ, অবশ্যই, কারণ দুজনেই কিন্তু একই ধরনের না হলেও একটা নির্যাতনের মধ্য দিয়ে কিন্তু ওনারা গেছেন, অন্যায়ের মধ্যে দিয়ে গেছেন। তো সেটা একটা কমন গ্রাউন্ড আছে দুজনের ভিতরে। আরেকটা যেটা হচ্ছে যে, যেহেতু এই মিটিংয়ের কোনো, আমরা পেপার পত্রিকা বা সরকারের পক্ষ থেকে কোনো স্পেসিফিক কোনো এজেন্ডা আছে বলে আমরা শুনি নাই, তাহলে যে কোনো বিষয় এবং সর্ববিষয় আলোচনা হতে পারে, সেটা আরও একটা পজিটিভ দিক। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, ফরেন পলিসি, বাংলাদেশের নির্বাচন কবে হবে, এপ্রিলে হবে না, এপ্রিল মাসে যে সমস্যাগুলো, এপ্রিল মাসে একটি নির্বাচন হতে, কারণ কখনোই এপ্রিল মাসে এই দেশে নির্বাচন হয় নাই। এপ্রিল মাসে পরীক্ষা থাকে, ওয়েদার ভালো থাকে না, এর আগে রোজা হবে, রমজান মাস আসবে, তো বিভিন্ন কারণে এপ্রিল মাসটা সুটেবল নয় নির্বাচনের জন্য। নির্বাচনের সময় নিয়ে আলোচনা তো হবেই আমি মনে করি। এছাড়াও বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে যেরকম জনাব তারেক রহমান সাহেব কিন্তু ওনার তারুণ্যের সমাবেশের বক্তৃতাতে উনি স্পেসিফিক কিছু এজেন্ডা দিয়েছেন, স্পেসিফিক কিছু কর্মসূচি দিয়েছেন যে বিএনপি যদি সরকারের জনগণের ভোটে নির্বাচিত হয় তাহলে কি কি বিএনপি করবে যুব সমাজের জন্য। আমি এক্সাম্পল হিসেবে বললাম, 31 দফা তো মোটামুটি 31 দফা সবকিছু আছে। এই 31 দফার বেশিরভাগই কিন্তু এই সরকার বা সংস্কার কমিশনে যা যা আছে মোটামুটি বেশিরভাগই 31 দফার মধ্যে আছে। তো এখন সেই ক্ষেত্রে কিন্তু এই সংস্কার এবং দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সেটাও কিন্তু আলোচনার একটা মুখ্য বিষয় হবে বলে আমি মনে করি। এবং সেক্ষেত্রে অবশ্যই আবার যেন আমরা ফ্যাসিবাদ বা একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্রের দিকে, পিছনের দিকে দেশ ফিরে না যায়, সেটার জন্য কি কি করণীয় সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে, সেটাও একটা আলোচনার বিষয়বস্তু হতে পারে বলে আমার কাছে মনে হয়। ডক্টর মোশাররফের বক্তব্যটা আপনি শুনছিলেন, আমরা যেটা প্রতিবেদন করলাম, সেই বক্তব্যতে কিন্তু ডক্টর মোশাররফ একটা জিনিস হিন্টস দিয়েছেন যে এই দুই নেতার আলোচনার পরে যদি এরকম হয় যে এপ্রিলের নির্বাচন কিছুটা, যেহেতু বিএনপি ডিসেম্বরটা চেয়েই আছে, সেখানে জানুয়ারি অথবা শুরু 1st of February সেরকম যদি হয়, সেটাও হয়তো সমঝোতা আসতেই পারে। আমি তো সেটাই বললাম, যেহেতু এটা 1-to-1 মিটিং, আমি মনে করি দুজনেই খুব ক্যান্ডিডলি কথা বলতে পারবেন, অত্যন্ত যে তারা তাদের মনের ভাব প্রকাশ করতে পারবেন স্বাভাবিকভাবে। তো সুতরাং আমি মনে করি যে এখানে অনেক কিছু আলোচনায় উঠে আসবে এবং আলোচনা হবে এবং সেখান দিয়ে একটি পজিটিভ রেজাল্ট আমরা পাবো, দেশবাসী পাবে। এবং আমি মনে করি, যেটা আবারও আমি রিইটারেট করতে চাই, আবারও বলতে চাই যে জনাব তারেক রহমান শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ওখানে যাননি, বিএনপির নেতা হিসেবে নয়, উনি কিন্তু দেশের নেতা হিসেবে গিয়েছেন, বাংলাদেশের নেতা হিসেবে গিয়েছেন। তো সুতরাং ওনাদের দুইজনের অনেক কমন গ্রাউন্ড আছে কথা বলার। তো সুতরাং এই আলোচনাটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবে আমরা দেখতে চাই এবং পজিটিভ, কারণ এই আলোচনা পজিটিভ হলে ষড়যন্ত্রকারীদের
ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে এবং যারা চায় যে বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা থাকুক, বর্ডারে অস্থিতিশীল অবস্থা থাকুক বা বিভিন্নভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হোক, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হোক, তাদের মুখে একটা বিরাট চপেটাঘাত হবে যদি এখানে একটা ভালো রেজাল্ট এই মিটিং থেকে বের হয়। আমরা একটু বিরতি নিই, বিরতি নিয়ে এসে আপনার সঙ্গে আরও একটু শুনবো। অবশ্যই দর্শক আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। যে আলোচনায় ছিলাম, আজকে তারেক রহমান এবং ডক্টর ইউনূস বৈঠক হচ্ছে লন্ডনে, সেই বিষয় নিয়ে আমরা পুরো নিউজের মধ্যে আছি, পুরো গোটা সংবাদ সেই বিষয়ের উপরেই নির্ভরশীল হয়ে আপনাদের সাথে আছি আমরা। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। আমাদের যে আলোচনায় ছিলাম, একটু জুলাই সনদ নিয়ে নানা ধরনের গোয়েবলস চলছে চারিদিকে। জুলাই সনদে কি থাকবে, জুলাই সনদ আসলে কি আমাদের সংবিধান বাতিল হয়ে যাবে কিনা, তাও এই সরকার কি বিপ্লবী সরকার হয়ে যাবে কিনা, এরকম নানা ধরনের। আপনাদের সঙ্গে মানে বিএনপির সঙ্গে কি এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা হয়েছে? না, জুলাই সনদ নিয়ে তো আলাদা একটা বৈঠক হয়েছিল। যখন সব দলের সাথে বৈঠক হয়েছে, বিএনপির সাথে হয়েছে, এবং বিএনপি যেটা বলেছে, আমরা এখনো একই কথাই আমি বলি যে আমরা ওই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যটা ধরে রাখতে চাই, যেটা 5 অগাস্টে 5 তারিখে ছিল। এবং জুলাই সনদ হতে পারে, বা জুলাই সনদটা হতে হবে সকল দল এবং মতের ভিত্তিতে। এবং যারা মাঠে ছিল তখন, বিশেষ করে ধরেন শুধু তো যাদেরকে এনসিপি, যাদেরকে আমরা ফোরফ্রন্টে এখন দেখছি, শুধু তারাই ছিলেন না। এখানে প্রাইভেট ইউনিভার্সিটি অনেক ছেলে মেয়ে ছিল, অনেক মেয়েদেরকে স্লোগান দিতে দেখেছি যারা হারিয়ে গেছে, অনেক ছেলেরা নাই। বিএনপি তো ছিলই, বিএনপির অনেক নেতাকর্মী ছিল, অন্য দলের নেতাকর্মীরা ছিল, বাম দল, ডান দল, সবাই ছিল, গার্জিয়ানরা পর্যন্ত নেমে এসেছিল। তো এখানে একটা সম্মিলিত মতামতের ভিত্তিতে এটা হতে হবে জুলাই সনদটা। এবং জুলাই সনদের সাথে আমাদের সংবিধানের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি। সংবিধানের জায়গায় ইনট্যাক্ট থাকবে, কারণ আমার মনে হয় জুলাই সনদটা ওনারা চাচ্ছে যে একটা দলিল হিসেবে থাকুক, একটা ঐতিহাসিক দলিল হিসেবে সেটা থাকতে পারে। সেটাতে বিএনপি এটাতে কখনোই এটাতে আমাদের অমত নাই, দ্বিমত নাই। বাট এখানে কি থাকবে, কিভাবে থাকবে, কি পর্যন্ত থাকবে, সেটা সকল মতের ভিত্তিতে হতে হবে। সেটাই বিএনপির বক্তব্য ছিল, এখনো এটা বিএনপির বক্তব্য। জুলাই বিপ্লবের নেতৃত্ব, জুলাই বিপ্লবের যে নেতৃত্ব ছিনতাই হওয়ার এক ধরনের চেষ্টা হচ্ছে। একটা গ্রুপ বলছে আমরা করেছি। বিএনপির এখানে নানাভাবে বলা হয় যে বিএনপি কোথায় ছিল, বিএনপি 15 বছরে তো সরকারকে নামাইতে পারেনি, আমরাই নামিয়ে দিয়েছি। বিএনপির এই অবদান বা বিএনপির এই ত্যাগকে অনেকখানি ছোট করে দেখা হয়, এটা কেন? দেখুন, যেই দলটি বড় থাকে, যাদের নেতাকর্মী অনেক থাকে, তাদের বিরুদ্ধে কথা বলার লোকও অনেক থাকে, ষড়যন্ত্র বেশি হয়। তো দেখুন, বিএনপি যে 2009 থেকে 2025 সাল পর্যন্ত অবিরাম সংগ্রাম করে আসছে, এটাতে কোনো ডাউট নাই। আমাদের দলের যত নেতাকর্মী গুম হয়েছে, অন্য কোনো দলের হয়নি, অন্য কোনো ছাত্র সংগঠনেরও হয় নাই। ছাত্র দল যত বেশি মার খেয়েছে, যত বেশি গুম হয়েছে, যত বেশি জেলে গেছে, অন্য কোনো ছাত্র সংগঠনে কিন্তু এরকম হয়নি। সো বিএনপি তো পরীক্ষিত একটি দল, এবং আমরা সংগ্রামে আমরা ডে 1 থেকে ছিলাম, লাস্ট পর্যন্ত ছিলাম। এবং এই যে ছাত্র জনতা নেমেছিল, তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য বিএনপিও মাঠে ছিল। কিন্তু আমরা একটা স্ট্র্যাটেজি ছিল অবশ্যই, যে বিএনপিকে অ্যারেস্ট করা সহজ, বিএনপিকে একটা ট্যাগ লাগানো সহজ। সাধারণ জনগণ বা সাধারণ ছাত্রর নামে যদি মানুষজন মাঠে থাকে, সেটা তাদেরকে আক্রমণ করা ফ্যাসিবাদী হাসিনার পক্ষে একটু কঠিন হতে পারে। সেজন্যই কিন্তু এটা হয়েছিল। কিন্তু আমরা যেটা বলতে চাই, যে আমরা 71কে নিয়ে হাসিনা কি করেছে, শেখ হাসিনা, আওয়ামী লীগ কি করেছে। আওয়ামী লীগের পলিটিক্সে ছিল 71কে চেতনা বিক্রি করা, 71-এর ক্রেডিট নেওয়া। 71 শুধু আওয়ামী লীগেরই সম্পত্তি, হ্যাঁ, সেটা তো নয়। একইভাবে আপনার জুলাই অগাস্টে যেটা হয়েছে, সেটা শুধু একটা গোষ্ঠীর নয়, সারা বাংলাদেশ এবং প্রত্যেকটি রাজনৈতিক দল এটার ভাগিদার। এবং বিএনপি কখনো দাবি করে না, বিএনপি কখনো
ক্রেডিট নিতে চাই নাই, এটা জনগণের বিজয়। যেটা জুলাই আগস্ট মাসে হয়েছে এটা বাংলাদেশের জনগণের বিজয়। বাংলাদেশকে বিএনপি রিপ্রেজেন্ট করে, জাতীয়তাবাদকে রিপ্রেজেন্ট করে দেখেই বিএনপি এই বিজয়টাকে ধারণ করে। আমরা আওয়ামী লীগের মতো, হাসিনার মতো ৭১-এর চেতনা যেভাবে তারা বিক্রি করেছে বা ৭১-কে তারা কুক্ষিগত করেছে, সেটা কোনো আন্দোলনকে আমরা কুক্ষিগত করতে চাই না, কোনো কাউকে আমরা খাটো করে দেখতে চাই নাই। সবাই সবার জায়গায় অবদান আছে, সবাই রক্ত দিয়েছে, যারা যারা মুগ্ধ বা অনেকের মতো যারা মৃত্যুবরণ করেছে, যারা গুলি খেয়েছে, তাদের সবারই অবদান আছে। আমাদের বহু লোক গুলি খেয়েছে, বিএনপির বহু কর্মী এখনো গুলি খেয়ে বাড়িতে বসে আছে, হাঁটতে পারছে না, কারো চোখ চলে গেছে, কারো পঙ্গু হয়ে গেছে, এরকম তো আছে। তো সুতরাং আমরা যদি কেউ যদি এইটাকে কুক্ষিগত করার চেষ্টা করে, এটাকে মানে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, সেটা আমাদের জন্য দুর্ভাগ্য, জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে। সুতরাং এইটা না করে আমরা সামনের দিকে কিভাবে আমরা সেই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যটা ধরে রেখে নতুন বাংলাদেশ গড়তে পারি, সেই দিকে মনোনিবেশ করা উচিত। এবং আমার মনে হয় এই মিটিংয়েও সেইটা প্রতিফলন ঘটবে, সেই মিটিংয়ে এই প্রতিফলন ঘটবে। কারণ এই কমিশনগুলো রিপোর্ট নিয়ে আলোচনা হবে, আমি মনে করি কোথায় কোথায় মিল আছে অমিল আছে এগুলো নিয়ে আলোচনা হতেই পারে। ডক্টর ইউনূসকে কেন দায়িত্ব নিতে হলো হঠাৎ করে? উনি তো পলিটিক্সের বাইরেই ছিলেন, ওনাকে আমরা কখনো বরঞ্চ বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো ব্যাপারে কমেন্টও করতে ওভাবে দেখিনি, তাই না? উনি কিন্তু ওনার জগতেই ছিলেন, ওনাকে কেন দায়িত্ব নিতে হলো? 17 বছরের নির্বাচন হয় নাই দেখেই তো এই বৈষম্য বিরোধী মানে নামে, বৈষম্য বিরোধী এই ট্যাগের নামে কেন ছেলে মেয়েদের মাঠে নামতে হলো? কারণ গণতন্ত্র ছিল না, কথা বলতে পারতো না, যাকে তাকে তুলে নিয়ে যেত, গুম করা হতো। মানে এই কারণেই কিন্তু ডক্টর ইউনূসের হাল ধরা, এই দেশের মানে প্রধান উপদেষ্টা হওয়া। সেই বাস্তবতায় ডক্টর ইউনূস উচিত, ওনারই প্রথম উপলব্ধি করা উচিত যে বাংলাদেশে শুধু সংস্কার করতে হয়, সবচেয়ে প্রথম সংস্কার করতে হবে গণতান্ত্রিক ব্যবস্থার, নির্বাচন ব্যবস্থার, তারপরে বাকি সংস্কার তো চলতেই থাকবে। এবং আমার মনে হয় এই যে বিচার, তারপরে সংস্কার, তারপরে নির্বাচন, এই যে এই কোনোটা যে কোনোটার সাথে সাংঘর্ষিক নয়, এই ব্যাপারটাও, এই পয়েন্টটাও কিন্তু আসবে। এই পয়েন্ট এবং এই ট্যাগিংটা নিয়ে কথা বলতে চাই, কারণ এনসিপি যে দলটার সাথে কথা হলো তারা কিন্তু বলে দিয়েছে যে সংস্কারের বিচার, তারপরে নির্বাচন, সংস্কার না করে নির্বাচন করলে তারা আবার মাঠে নামবে, এরকম কথাও বলা হয়েছে। আমি সেই জায়গাটায় আলোচনায় আসতে চাই, আর একটা বিরতি নিতে হবে। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ আমাদের সঙ্গে আছে, আমরা এর মধ্যে নেব আরো একটি বিরতি। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। আপনারা আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। শামা ওবায়দ, যে প্রশ্নটিকে রেখে গিয়েছিলাম যে সংস্কার, তারপরে বিচার, তারপরে নির্বাচন, এই ধারাবাহিকতা কেন রাখতে হবে? কারণ সংস্কার চলমান প্রক্রিয়া, আপনারাও বলছেন, সবাই বলছে, তারপরে বিচারও হবে। বিচার তো কালকে শেষ করা যাবে না, বিচার তো একটা দীর্ঘ প্রক্রিয়া। বিচার একটা দীর্ঘ প্রক্রিয়া। শুনেন, বিএনপি ইজ দ্য ফার্স্ট পলিটিক্যাল পার্টি যে আমরা লিখিতভাবে ইউএনএস সেক্রেটারি জেনারেলকে চিঠি দিয়েছিলাম অগস্টের 5 তারিখের পরপরই, যে যেন শুধু জুলাই আগস্টের ঘটনা তো বটেই, এবং প্রত্যেকটা গুলি এবং যারা গুম হয়েছে, প্রত্যেকটা মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যেন বিচারের আওতায় আনা হয়, এবং জাতিসংঘ যাতে একটা যে যার ভিত্তিতে পরে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশনও তারা করেছে এবং তারা তাদের রিপোর্ট প্রকাশ করেছে। সুতরাং বিএনপি সবচেয়ে বেশি ভুক্তভোগী, বিএনপি এই বিচার দেখতে চায়। যারা এই গুম খুমের সাথে জড়িত, যারা দুর্নীতির সাথে জড়িত, যারা মানি লন্ডারিং এর সাথে জড়িত, যারা গুলির অর্ডার দিয়েছে, যারা ফ্যাসিবাদকে মানে বাড়িয়েছে, তাদের বিচার তো আমরা চাই। বাট বিচারের জন্য একটি গণতন্ত্র আটকে থাকতে পারে না, সংস্কারের জন্য গণতন্ত্র আটকে থাকতে পারে না। বিচারও হবে, সংস্কারও হবে এবং নির্বাচনও হবে। এবং যদি প্রত্যেকটি রাজনৈতিক দলের সদিচ্ছাটা থাকতে হবে। বিএনপি সদিচ্ছা আছে দেখেই বিএনপি 31 দফা নিয়ে ঘরে ঘরে যাচ্ছে, এখনই যাচ্ছে। কারণ বিএনপি যদি সরকারে আসার সুযোগ হয় বিএনপি জনগণের ভোটে, তাহলে বিএনপি এটা ইমপ্লিমেন্ট করবে। সুতরাং বিএনপির চাওয়াটা খুবই পরিষ্কার, আমাদের ইন্টেনশন খুবই পরিষ্কার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু শুধু একজন প্রেসিডেন্ট ছিলেন না, উনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন। ওনার সন্তান হিসেবে জনাব তারেক রহমান কিন্তু রাষ্ট্রনায়কোচিত ব্যবহার করে যাচ্ছেন। ওনার প্রত্যেকটা পদক্ষেপ, ওনার প্রত্যেকটা স্টেটমেন্ট, ওনার প্রত্যেকটা অ্যাকশন কিন্তু বাংলাদেশের জনগণের স্বার্থে উনি করছেন এবং নিচ্ছেন।
উনি যে কোনো দেশবিরোধী কোনো চুক্তি বা দেশবিরোধী কোনো কিছু যদি কোনো ঘটনা যদি উনি দেখেন, উনি কিন্তু সাথে সাথে একজন বাংলাদেশী হিসেবে, জাতীয়তাবাদী একজন বাংলাদেশী হিসেবে উনি রিয়াক্ট করছেন, শুধু বিএনপির নেতা হিসেবে রিয়াক্ট করছেন, যেমন করিডোর নিয়ে করেছেন। হ্যাঁ, তো যে কোনো জিনিস আপনার বর্ডার কিলিং বলেন, আমাদের পুশিন হচ্ছে, আমাদের হিল ট্র্যাক্সে আমাদের অশান্তি আছে, আমাদের রোহিঙ্গা একটা বিশাল সমস্যা মিয়ানমার, এই সব কিছু নিয়ে কিন্তু বাংলাদেশ এমন একটা স্ট্র্যাটেজিক্যালি জিওগ্রাফিক্যালি আমরা এমনভাবে অবস্থিত যে বাংলাদেশ বিভিন্ন দেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ হয়ে গেছে। তো সেই দিক থেকে বিচার করলে সেই আলোচনাও কিন্তু এই মিটিংয়ে আসতে পারে, কারণ এজেন্ডা নাই, যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে। এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের মানুষকে গণতন্ত্রটা ফিরিয়ে দেওয়ার জন্য কি কি পদক্ষেপ ঐক্যবদ্ধভাবে আমরা নিতে পারি, সেটাই এই মিটিং এর আমরা তাই আশা করি। এবং আমরা আশা করি যে আর বেশিক্ষণ সময় নাই, হয়তো আর ঘন্টা কারেকের মধ্যে একটা কিছু আসবে, জানা যাবে কি অবস্থা হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য।